হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি নিয়ে এসেছি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে কোকোদ্বীপের বিভীষিকা গল্পটি দ্বিতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। হালদার মশাই বলেন, একটা কথা বুঝি না, সরকারি বাংলোয় এরা গার্ড রেখেছে কেন? আচ্ছা, কর্নেল স্যার বলেছিলেন স্বর্গদ্বীপ, তা স্বর্গদ্বীপে গার্ড কেন? কর্নেল চোখ বুজে আছেন, তাই আমি বললাম, নরকের পাপিতাপিরা যাতে স্বর্গে হানা দিতে না পারে। এইটা ঠিক কইছেন। কর্নেল এই সময় চোখ খুলে সোজা হয়ে বসলেন। আচ্ছা হালদার মশাই, আপনি যেদিন পাসপোর্ট অফিসে ফর্ম আনতে গিয়েছিলেন সেদিন কোনো লোকের সঙ্গে আলাপ হয়েছিল? চমকে উঠলেন গোয়েন্দা ভদ্রলোক। হ্যাঁ, লম্বা লাইন ছিল। আমার পেছনে এক অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক ছিলেন। লাইন নড়ে না দেখে উনি বললেন, তার সঙ্গে আপনার আলাপ পরিচয় হয়েছিল কি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় যাওয়া হবে, তাতে উনি বললেন তাহিতি। তখন আমিও কইলাম, আরে আমিও তো তাহিতি যাব। এই করে আলাপ হয়ে গেল। তাহিতিতে একটা জাহাজ কোম্পানিতে চাকরি করেন ওর দাদা। উনি জানতে চাইলেন যে আমি কেন যাচ্ছি। তখন বললাম, গভর্নমেন্ট ইনভিটেশন, আমি একজন অর্নিথোলজিস্ট। উনি বললেন, সেটা আবার কি? তখন কর্নেল চোখ কটমটিয়ে ফের ওর কথার উপর বললেন, তখন সব কথা ফাঁস করে দিলেন আপনি। না, ঘোড়া মানুষের কথা বলি নাই, পেঁচা প্রজাপতির কথা বলেছিলাম। মানে লাইনে দাঁড়িয়ে সময় কাটছিল না তো। আমি আপনার প্রশংসা করেছিলাম কর্নেল স্যার, মা কালীর দিব্যি, খারাপ কিছু বলি নাই। তাই শুনেই না উনি বললেন যে আপনারা কবে কোন ফ্লাইটে যাচ্ছেন, আমিও আপনাদের সঙ্গে যাব। কর্নেল অনিচ্ছার ভঙ্গিতে হাসলেন। সব বোঝা গেল, কিন্তু শুধু এটাই বোঝা গেল না যে কেন পেদ্রো গার্সিয়া আমাকে এড়িয়ে চলল সারা পথ। কেন সে এভাবে গোপনে দেখা করতে চাইল? কি সাহায্য চায় সে আমার কাছে? কর্নেল টেলিফোনের কাছে গিয়ে ফোন গাইড বইয়ের পাতা উল্টাতে লাগলেন। তারপর উনি ডায়াল করলেন। মাওয়াইন, আমাকে রুম নাম্বার 31-এ মিস্টার পেদ্রো গার্সিয়াকে দিন। কিছুক্ষণ পরে ফোন রেখে কর্নেল বললেন, না, ঘরে রিং হয়ে যাচ্ছে, কিন্তু কেউ ধরছে না। বললাম, হয়তো বেরিয়েছে, পরে রিং করে দেখবেন না। কিন্তু একটা কথা, তার যখন আপনাকে এত দরকার, সে এখানে আপনাকে রিং করছে না কেন? এ প্রশ্নের জবাবও পেদ্রো গার্সিয়ায় দিতে পারে। বলে কর্নেল বোতাম টিপে হুয়াকে ডেকে ডিনার রেডি করতে নির্দেশ দিলেন। ডিনারে ডক্টর ভাস্কো বর্ণিত সামুদ্রিক শ্যাওলাও ছিল। আমার খারাপই লাগলো, কিন্তু হালদার মশাই এবং কর্নেল খেতে খেতে প্রশংসা একেবারে পঞ্চমুখ হলেন। খাওয়া শেষ করে সবে ড্রেসিং রুমে ঢুকেছি, এমন সময় টেলিফোন বাজলো। কর্নেল টেলিফোন তুলে বললেন, ডক্টর ভাস্কো। সে কি? কোথায়? আপনি দয়া করে একটু আসুন। হ্যাঁ, আমি যেতে চাই। বডি যেন না নড়ানো হয়। না, ডক্টর ভাস্কো, এটা বেশ গুরুত্বপূর্ণ। কর্নেল ফোন রেখে গম্ভীর মুখে বললেন, পেদ্রো গার্সিয়াকে তার
ঘরে কেউ খুন করে গেছে। কিছুক্ষণ পরে ডক্টর ভাস্কোর গাড়ি এলো। মাউয়াইনের দিকে ছুটে চলল গাড়ি। পাপিনু নদীর ধারে নিরিবিলি জায়গায় একতলা হোটেল। কেন ইন বা সরাইখানার নাম দেওয়া হয়েছে তা কে জানে। গিয়ে দেখি বন্দুকবাজ নিরাপত্তা বাহিনী আর পুলিশ হোটেল ঘিরে রেখেছে। 31 নম্বর রুমটা দক্ষিণ পশ্চিম কোণে এবং তার নিচেই নদী। নদীর ওপারে উঁচু গাছের জঙ্গলে চোখে পড়ল। পেদ্রো বাথরুমের দরজায় খুন হয়েছে। দরজাটা খোলা, মাথা বাথরুমের ভেতর আর ধরটা বাইরের দিকে। উপর হয়ে পড়ে আছে মৃতদেহ। বোঝা যায় যে বাথরুমে ঢুকতে যাচ্ছিল সেই সময় আততায়ী মাথার পেছনে শক্ত কিছু দিয়ে আঘাত করেছে। রক্ত জমাট বেঁধে গেছে। ডক্টর ভাস্কো বললেন, ডাক্তার ফ্লোরোয়ার মতে আপাত দৃষ্টিতে এই ভদ্রলোক খুন হয়েছেন রাত 8টার আগে। পিছনের দরজা খোলাই ছিল আর দরজার বাইরেই ব্যালকনি। ব্যালকনির নিচে নদী। কাজেই আততায়ীর পালানোটা বেশ সহজই ছিল। রাত 8:30টায় ডিনার দিতে এসে পরিচারক দরজায় নক করে। বারবার নক করেও যখন সাড়া পায় না, তখন সে ম্যানেজারকে খবর দেয়। ইন্টারলকিং সিস্টেমের দরজা। ডুপ্লিকেট চাবি দিয়ে ম্যানেজার দরজা খুলেই একেবারে আটকে ওঠেন। তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। আর আপনার নির্দেশে মিস্টার পেদ্রোর দিকে ম্যানেজারকে নজর রাখতেও বলেছিলাম। ম্যানেজার আমাকেও খবর দেন। টেলিফোন অপারেটর বলেছে যে রাত 8:50 নাকি কেউ মিস্টার পেদ্রোকে রিং করেছিল। আমি অপারেটর বলল যে ঘরে রিং হয়ে যাচ্ছে বলে কর্নেল পেছনের ব্যালকনিতে গেলেন। ফিরে এসে ঘরের ভেতরে চোখ বুলিয়ে বললেন, পেদ্রোর লাগেজ সার্চ করা হয়েছে? হ্যাঁ, কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। কয়েকটা বই, ট্রাভেল গাইড আর জামা কাপড় আছে। আর একটা ব্যাগে আছে পাসপোর্ট, ক্যামেরা আর ভিউ ফাইন্ডারও আছে। এই যে দেখুন। কর্নেল পাশের দিকে ঝুঁকলেন। পেদ্রোর গায়ে চকর বকর করা রঙিন গেঞ্জি। বাহুর ওপর কর্নেল টর্চের আলো ফেলে আতশ কাচ দিয়ে সম্ভবত হয়গ্রীবের উল্কি খুঁজলেন। দেখলাম একটা মোটা জোড়ুল আছে। হঠাৎ জোড়ুলটা এক টানে উপড়ে ফেললেন। এই সময় একটা হয়গ্রীবের উল্কি দেখে চমকে উঠলাম। ডক্টর ভাস্কো বললেন, কি আশ্চর্য! জোড়ুলটা নকল, ইঞ্চিটাক চৌকো স্বচ্ছ সেলোফেন জাতীয় জিনিসের ওপর বসানো। কর্নেল বললেন, লাশটা একবার চিট করতে হবে। ডক্টর ভাস্কো একজন পুলিশ চিফকে ফরাসিতে বললেন কথাটা। পুলিশ চিফের মুখ বেজায় গোমড়া। বুঝলাম বিদেশির নাক গলানোতে একেবারে খচে গেছেন। তার নির্দেশে দুজন পুলিশ লাশ চিৎ করে শোয়ালো। কর্নেল মৃত পেদ্রো জিন্সের প্যান্ট তল্লাশ করে উঠে দাঁড়ালেন। ঘরে উজ্জ্বল আলো, তবু কর্নেল মেঝের কার্পেটে টর্চের আলো ফেলতে ফেলতে বিছানার কাছে ঝুঁকে পড়লেন। কি একটা তুলে নিয়ে পেদ্রোর লাশের কাছে গেলেন। পেদ্রোর ডান হাতের আঙুল আতশ কাছে পরীক্ষা করে শটান উঠে দাঁড়ালেন। বললেন, আমার কাজ শেষ ডক্টর ভাস্কো, আমরা এবারে বাংলোয় ফিরে যাব। বাংলোয় ফেরার পথে কর্নেল বললেন, ডক্টর ভাস্কো, আপনি ফিরে গিয়ে ওই মাছ ধরা ট্রলারের মালিক ওই আইউইং এর সাথে কথা বলুন।
আমরা আজ রাতেই কোকোদ্বীপের দিকে বাড়ি জমাতে চাই। প্রতিটি মুহূর্ত মূল্যবান। পেত্রোর খুনি কোকোর দিকে এতক্ষণে রওনা হয়ে গেছে। সব কথা আমি যথাসময়ে খুলে বলবো। ডক্টর ভাস্কো চিন্তিত মুখে বললেন, কিন্তু আমার সহকারী পিটার গিলম্যান যে হাওয়াই দ্বীপের হনলুলুতে 2 সপ্তাহের ছুটি কাটাতে গেছে, কাল সকালের প্লেনে সে ফিরবে। তাকে সঙ্গে না নিয়ে... কর্নেল তার কথার উপরে বললেন, তাকে দরকার হবে না। হালদার মশাই এতক্ষণ উসখুস করছিলেন। নিজস্ব ভাষায় বললেন, কর্নেল স্যার, ওনারে কইয়া আমার একখান রিভলভার দেওয়ানোর ব্যবস্থা করতে পারেন না? রাত 12টায় মৎস্যবন্দর হুয়ালাহা থেকে গোপনে চীনা জেলে আইবুংয়ের ট্রলারে আমরা পাড়ি জমিয়েছিলাম। পেদ্রো গার্সিয়ার খুনি ভয়ঙ্কর দ্বীপ কোকোর দিকে কোন আক্কেলে ছুটে যাবে বুঝতে পারছিলাম না। সেখানে নাকি আবার সাংঘাতিক হিংস্র ঘোড়ামুখো মানুষের ডেরা। আমার বৃদ্ধ বন্ধুটিও তখনও মৌনী বাবা, মুখে চুরুট, চোখ বন্ধ, আর সাদা দাড়িতে এক টুকরো ছাই। আইউংয়ের মাছ ধরা ট্রলারের নিচের খোলটা মাছের গুদাম, ওপরে ইঞ্জিন ঘর সংলগ্ন একটা কেবিন, দুপাশে রেলিংয়ের খোলা ডেক। আমাদের দলে 2 জন সশস্ত্র রক্ষী গোয়া এবং তিকি। তারা তাহিতির আদিবাসিন্দাদের বংশধর। প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই ইঞ্জিন ঘরে উঁকি মেরে সম্ভবত ট্রলার চালানো দেখছিলেন। চালকের নাম চিচিন। সে বুড়ো জেলে আইউংয়ের ছেলে। বাবা আর ছেলে মাত্র 2 জনে মিলে প্রশান্ত মহাসাগরে মাছ ধরে বেড়ায়। সত্যি তাদের সাহস আছে বটে। কেবিনটা ছোট্ট, দুধারে শোয়ার বাঙ্ক, মধ্যিখানে একটা ডাইনিং টেবিল। টেবিলে ম্যাপ বিছিয়ে কর্নেল এবং ডক্টর ভাস্কো কোকোদ্বীপের অবস্থান দেখছিলেন। ডক্টর ভাস্কো বললেন, দ্বীপের এই ম্যাপটা রাষ্ট্রপুঞ্জের লোকেরা হেলিকপ্টার থেকে দেখে তৈরি করেছিলেন। দ্বীপের গড়নটা একবার একটু লক্ষ্য করুন, প্রায় এক ফালি চাঁদের মতো। ইংরেজিতে ক্রেসেন্ট বলা চলে। তো পলিনেশীয় অঞ্চলের ভাষায় চন্দ্রকলাকে বলে কোকো। মোটামুটি দৈর্ঘ্য 3 মাইল হবে। মাঝখানে চওড়া অংশ মাত্র 1 মাইল, আর পিঠের দিকটা খাড়া পাথুরে পাহাড়। উল্টো দিকটা ঢালু এবং অজস্র খাড়িও আছে। এই জায়গাটুকু বালির বীচ। আমরা এই বীজ দিয়ে দ্বীপে পৌঁছেছিলাম। কর্নেল বললেন, মনে হচ্ছে বীচের উত্তর অংশে ঘাস আর ফুলের জঙ্গলে ওই পেঁচা প্রজাপতির ঝাঁকটা আমি দেখেছিলাম। এখন তো ওদিকটায় দুর্ভেদ্য জঙ্গল। আমরা ক্যাম্প করেছিলাম বীচের ওপরে, এইখানটায়। কিছুটা জঙ্গল অবশ্য সাফ করতে হয়েছিল। কর্নেল এই সময় আইউংকে বললেন, ভাই আইউং, আপনার ট্রলার কতক্ষণে পৌঁছতে পারবে? আমুদে বুড়ো জেলে কুতকুতে চোখে হেসে বলল, ঘন্টা 3 লেগে যাবে। আপনার সাপের লেজ ধরে এগোচ্ছি। মুড়িয়া, রাইয়াতিয়া, তারপর বোরা বোরা দ্বীপের পাশ কাটিয়ে সাপ বেটার ছেলে দৌড়চ্ছে কোকোর বুক ঘেঁষে। ডক্টর ভাস্কো একটু হাসলেন। সাপ বলতেও সমুদ্র স্রোতের কথা বলছে। আইবুং বলল, ল্যাট ছাড়লেই কিন্তু বিপদ। তবে ভাববেন না, চিচিনের মুঠো জোর প্রচণ্ড। কর্নেল বললেন, আপনি কি কখনো কোকোর কাছাকাছি মাছ ধরেছেন? ওখানে হাঙরগুলো একেবারে রাগ খুঁজে। কখন যে হালদার মশাই আমাদের কাছে এসেছেন লক্ষ্য করিনি। বলে উঠলেন,
হাঙর আবার ভেলা উল্টে দেবে না তো? কর্নেল গম্ভীর মুখে বললেন, দিতেও পারে, তখন আবার সাঁতার দিতে হবে কিন্তু। গোয়েন্দা ভদ্রলোক সহাস্যে মাতৃভাষায় বলে উঠলেন, রিভলভার পাইছি, গুলি করুন, আর কারের ডর। তবে ভেলা উল্টাইলে সাঁতারের কথা কইলেন। কর্নেল স্যার, আমি হইলাম গিয়া জল পোকা। কর্নেল আইয়ুংকে বললেন, আচ্ছা ভাই আয়ুং, ওই কোকোদ্বীপের ঘোড়ামুখো মানুষ সম্পর্কে আপনার কি ধারণা? আমোদে আইবুংয়ের মুখ সঙ্গে সঙ্গে কেমন যেন পাংশু হয়ে গেল। চাপা স্বরে বলল, আমার ছেলে চিচিন একদিন দূরবীনে এক পলকের জন্য একটা ভয়ঙ্কর জন্তুকে দেখতে পেয়েছিল। তারপর থেকে আমরা কোকোদ্বীপটা এড়িয়েই চলি। তবে এই যে আপনাদের পৌঁছে দিতে কোকোদ্বীপের কাছে যাচ্ছি, সেটা মাননীয় আলবের্তো ভাস্কো মশাইয়ের খাতিরে। ওর সাহায্য ছাড়া তাহিতিতে আমি রাজনৈতিক আশ্রয় পেতাম না। আমি ওর কাছে ঋণী। কোকোদ্বীপে আপনি বা চিচি সন্দেহজনক আর কিছু কখনো লক্ষ্য করেছেন কি? আয়ুং একটু চুপ করে থেকে বলল, দ্বীপটা সত্যি ভুতুড়ে। কমাস আগে এক রাত্রে ওখানে একটা আলো দেখেছিলাম। আলোটা কিছুক্ষণ নড়াচড়া করে নিভে গেল। ডেকে প্রচণ্ড হাওয়া, জলের ঝাপটানি। কৃষ্ণপক্ষের চাঁদের আলো ফুটেছে, কিন্তু গাঢ় কুয়াশার সঙ্গে জ্যোৎস্না মিশে সব কিছু অস্পষ্ট। ট্রলারের আলোর ছটায় কালো জলের আলোড়ন দেখা যাচ্ছে খালি। আইবুং ইঞ্জিন ঘরে গিয়ে কম্পাসের ওপর ঝুঁকে ছেলেকে কিছু নির্দেশ দিচ্ছিল। কিছুক্ষণ পরে ডক্টর ভাস্কো ডেকে গেলেন। তিনি রক্ষীদয় কুয়া এবং টিকির সাহায্যে রাবারের ভেলা পাম্প করে ফুলিয়ে তাতে জিনিসপত্র বোঝাই করতে ব্যস্ত হলেন। দেখলাম ভেলায় দুটো করে ছোট্ট বৈঠা আটকানো আছে। হালদার মশাই তার বাইনোকুলার নিয়ে ডেকে পা বাড়িয়েই পিছিয়ে এলেন। কর্নেল ডেকের রেলিংয়ে ভর দিয়ে বাইনোকুলারে সমুদ্র দর্শন করতে থাকলেন। হালদার মশাই বাঁকা মুখে বললেন, গা গুলোস্তে, কি বিশ্রী গন্ধ, বাথরুম কই? দেখিয়ে দিতেই গোয়েন্দা প্রবর সবেগে ঢুকে গেলেন। সমুদ্রে ভাসলে সি সিকনেস হয়, তাই আমাকে এবং ওকে কর্নেল ওষুধ খাইয়েছিলেন। বুঝলাম হালদার মশাইয়ের ওষুধ খাওয়া ব্যর্থ হয়েছে। ঢেউয়ের নাগরদোলায় এই রোগটার প্রাদুর্ভাব ঘটে, মানুষকে একেবারে কাহিল করে ছাড়ে। আমারও অবশ্য বমি বমি ভাব আসছিল, কিন্তু তার চেয়ে কাবু করেছিল মাথার যন্ত্রণা। বেগতিক দেখে অ্যাসপিরিনের বড়ি গিলব ভাবছি, সে সময় ডক্টর ভাস্কো কেবিনে ঢুকলেন। আমার হাতে অ্যাসপিরিনের বড়ি দেখে হা হা করে উঠলেন। সাংঘাতিক প্রতিক্রিয়া হবে মিস্টার মিস্টার চৌধুরী, সহ্য করুন, একটু একটু সহ্য করুন, আর আধ ঘন্টা পরেই আমরা ডাঙায় পৌঁছে যাব। দেখবেন মাথায় আর যন্ত্রণা হচ্ছে না। হালদার মশাই করুণ মুখে বেরিয়ে এসে বাঙ্কে চিত হলেন। পরক্ষণেই বাঙ্ক থেকে গড়িয়ে পড়ে মাতৃভাষায় কিছু একটা গালমন্দও করে উঠলেন। ডক্টর ভাস্কো তাকে উঠতে সাহায্য করে বললেন, উপকূলের কাছাকাছি বলেই ঢেউটা একটু বেশি। এই সময় কর্নেলের ডাক ভেসে এলো, ডক্টর ভাস্কো, ডক্টর ডক্টর ভাস্কো, ডক্টর ভাস্কো। ডক্টর ভাস্কো কেবিনের দরজা দিয়ে ডেকে ফিরে গেলেন। আমি টলতে টলতে দরজায় উঁকি দিলাম। সমুদ্রের গর্জন আর ইঞ্জিনের শব্দে ওদের কথা কিছু শোনা যাচ্ছিল না, কিন্তু ওদের হাব ভাব দেখে মনে হলো যে দুজনেই বেশ উত্তেজিত। ততক্ষণে হালদার মশাই আবার বাথরুমে ঢুকেছেন।
কর্নেল এবং ডক্টর ভাস্কো কেবিনে ফিরে এলেন একটু পরে। দেখলাম কর্নেলের দাড়ি ভিজে একেবারে একাকার। দাড়ি থেকে জল ছেড়ে তুম্ব মুখে বললেন, তাহলে যা ভেবেছিলাম তাই ঠিক হলো ডক্টর ভাস্কো। ডক্টর ভাস্কো উদ্বিগ্ন মুখে বললেন, কিন্তু আপনার দেখতে ভুল হয়নি তো? না, আলোটা টর্চেরই। কি এমন দুঃসাহসী যে কুকুদ্বীপের টর্চ জেলে ঘুরে বেড়ায়? সঙ্গেও দলবল এবং অস্ত্রশস্ত্র থাকলে দুঃসাহসী হওয়া মানুষের স্বভাব ডক্টর ভাস্কো। কর্নেল চুরুট ধরালেন। একরাশ ধোঁয়া ছেড়ে ফের বললেন, ওই বীজ দিয়ে দ্বীপে ওঠা উচিত হবে না। আইবুংকে ডেকে একবার পরামর্শ করা যাক। ডক্টর ভাস্কোর ডাকে আয়ুং এলো ইঞ্জিন ঘর থেকে। কর্নেল সেই ম্যাপটা বের করে টেবিলে বিছিয়ে বললেন, আচ্ছা ভাই আয়ুং, এই বীজ ছাড়া অন্য কোথাও কি কোকোদ্বীপে ওঠা যায় না? আইয়ুং বলল, বিচের উত্তরে একটা খাড়ি আছে। খাড়িটা বড় বড় পাথরে ভর্তি। পাথরগুলো এড়িয়ে আপনাদের ভেলা যদি কিনারায় পৌঁছতে পারে তাহলে খানিকটা ঢালু জায়গা পাবেন, কিন্তু ঢালু জমিটা ঘন জঙ্গলে ঢাকা। তাছাড়া পাশেই একটা ছোট্ট প্রপাত দেখেছি। প্রপাতে জল সমুদ্রে পড়ে হুলা হুলা নাচছে। এই উল্লুকেরই নাচ কিন্তু। ডক্টর ভাস্কো ম্যাপে আঙুল রেখে বললেন, এইটাই কি সেই প্রপাত? আসলে দ্বীপে একটা মিঠে জলের প্রস্রবণ আছে, সেটা ওই ঝর্ণার মতো নেমে এসেছে। আমরা জানুয়ারি মাসে গিয়ে সেখান থেকেই পানীয় জল আনতাম। তো এই খাড়ি দিয়ে পৌঁছতে পারলে বরং ঝর্ণার ধারেই জঙ্গল কেটে ক্যাম্পও করা যাবে। সেবার শুধু একটাই সমস্যা ছিল, নারকোল বনের ভেতর দিয়ে মাথা বাঁচিয়ে জল আনতে হতো, কারণ ক্রমাগত শুকনো নারকেল বোমার মতো মাথায় পড়ত। মাথায় আবার হেলমেট পরে যেতেই হতো, নইলে খুলি ফেটে মরার আশঙ্কাও ছিল। আর সে কি যে বিচ্ছিরি ফটফট শব্দ! জানেন কর্নেল সরকার, পাথরে নারকোল পড়ে ফেটে যায়। সেই নারকোল শ্বাস খেতে ঝাঁকে ঝাঁকে রাক্ষুসে সামুদ্রিক কাঁকড়া আসে, সে আবার আর এক উপদ্রব। আয়ুং প্রায় নেচে উঠল। বাহ, আমারও আপনাদের সঙ্গী হতে ইচ্ছে করছে। ওই কাঁকড়ার নাম নারকোল কাঁকড়া, খুব সুস্বাদু। এক বস্তা ধরতে পারলে একেবারে রাজা হয়ে যাব। তবে বিজায় ধূর্ত বেটার ছেলেরা। দেখি চিচিনের সঙ্গে একটু পরামর্শ করে আসি। বুড়ো ইঞ্জিন ঘরে চলে গেল। হালদার মশাই ততক্ষণে বাথরুম থেকে বেরিয়ে মেঝে কম্বল পেতে চিত হয়েছেন। তার শোচনীয় অবস্থা দেখে ডক্টর ভাস্কো তাকে ওষুধ খাইয়ে দিলেন। কর্নেল ম্যাপের দিকে ঝুঁকে পড়েছেন। আয়ুং ফিরে এসে বলল, চিচিন রাজি হচ্ছিল না। ওকে অনেক করে বুঝিয়ে একটা শর্তে রাজি করালাম। বললাম, সরকারি বড় কর্তারা এবং সশস্ত্র রক্ষী আছে, সাংঘাতিক জন্তুটাকে মেশিন গানের গুলিতে একেবারে ঝাঁঝরা করে দেবে। তো ওই খাড়িতে ট্রলার কিন্তু ঢোকানো যাবে না। পাশের একটা খাড়িতে চিচিন ট্রলার নোঙর করে রাখবে, কিন্তু চিচিনের একটা রাইফেল আর ডজন চারেক গুলি দরকার। এই হলো ওর শর্ত। ডক্টর ভাস্কো বললেন, এখনই দিচ্ছি, আমরা অনেক অস্ত্র তো এনেইছি সাথে। আবার প্রোগ্রাম বদলানোর দরুন আধ ঘন্টা দেরি হলো। ট্রলারের ইঞ্জিন যখন বন্ধ হলো এবং ঘড়ঘড় শব্দে নোঙর পড়ল, তখন রাত 3:30 বাজে। দড়ির সিঁড়ি বেয়ে রবারের দুলন্ত ভেলায় নামা সত্যি এক বিপজ্জনক কসরত। অবাক হয়ে দেখলাম সি সিকনেসে কাহিল হালদার মশাই
অক্লেশে ভেলায় অবতরণ করলেন। পুলিশ ট্রেনিং সম্ভবত এর কারণ। তারপর বৈঠা টানতেও তিনি দক্ষ। তার কারণ সম্ভবত তার অতীত জীবন, যা নদ নদীর দেশ পূর্ববঙ্গেই কেটেছে। আইবুং নিজের পেলিনেশিও কেন নামিয়েছিল, ছিপনৌকোর গড়ন সেই ক্যানোতে মাছ ধরা জাল ছিল। বড় বড় পাথর এড়িয়ে ঢেউয়ের নাগরদোলায় কিভাবে যে কিনারায় পৌঁছেছিলাম সেটা আমি বলতে পারবো না, কারণ সারাক্ষণ চোখ প্রায় বন্ধই করেছিলাম। লোনা জলে পোশাক ভিজে একেবারে জবুথবু অবস্থা। হালদার মশাইকে বলতে শুনলাম, হাঙর গেল কই? বুড়া কইছিল যে হাঙর আছে। হ, তারপরই যেন একটা হুলুস থুলুস বেঁধে গেল। সমুদ্র আর প্রপাতের গর্জন ছাপিয়ে হঠাৎ হাজার হাজার সামুদ্রিক পাখির চিৎকার শুরু হলো। আবছা জ্যোৎস্নায় তাদের ওড়াওড়ি দেখতে পেলাম। আইয়ুং ভয়ার্ত স্বরে বলে উঠল, ওরা তো এখন ঘুমিয়েই থাকে। ওরা ওরা জেগে উঠল কেন? মশাইরা সাবধান হন, সাংঘাতিক দানটা নিশ্চয়ই আমাদের সাড়া পেয়েছে। আমি শুনেছি সে যেখানে যায় সেখানকার ঘুমন্ত পাখিরা একেবারে ভয় পেয়ে পালাতে থাকে। ডক্টর ভাস্কো ব্যস্তভাবে বললেন, কোয়া টিকি, হ্যান্ড গ্রেনেড হাতে নাও। কর্নেল খাড়ির দিকে ঘুরে পাখিদের ওড়াউড়ি দেখছিলেন। বললেন, আশ্চর্য তো, হঠাৎ ভয় পেল কেন ওরা? পাখিগুলো সব সিগাল, সারা রাত তো ওরা ঘুমিয়েই থাকে। ফিকে জ্যোৎস্নায় লক্ষ্য করলাম পাখির ঝাঁক খাড়ি থেকে দ্বীপের ওপর কিছু অংশ জুড়ে চক্কর দিচ্ছে। হাজার হাজার পাখি মিলে যেন একটা বিশাল কালো চাকা অদ্ভুত শব্দে ঘুরপাক খাচ্ছে। কর্নেলের পাল্লায় পড়ে জীবনে অনেক বিপজ্জনক অবস্থায় কাটিয়েছি, যখন সব সাহস উবে গিয়ে আতঙ্কে রক্ত ঠান্ডা হিম হয়ে গেছে। কিন্তু কোকো দ্বীপে পা দিয়েই যে আতঙ্কের মধ্যে কিছু সময় কাটিয়েছিলাম তা আমি জীবনেও ভুলব না। আমরা কর্নেলের নির্দেশে গুঁড়ি মেরে বসে পড়লাম। উনি আবার টর্চ জ্বালতেও নিষেধ করেছিলেন। আমরা আছি ঢালু জমির নিচে এবং ওপরে ঘন ঝোপঝাড়। কোয়া এবং তিকির এক হাতে দুর্ধর্ষ কালাশবেক রাইফেল আর অন্য হাতে গ্রেনেড। তারা আমাদের সামনে একটা পাথরের দুপাশে হাঁটু দুমড়ে বসেছে। প্রতিটি মুহূর্তে ঘোড়ামুখ দানবটার আবির্ভাব আশঙ্কা করছিলাম। কতক্ষণ পরে কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, সিগালগুলো চুপ করে গেছে, ওরা ডেরায় ফিরে গেছে, কিন্তু আমাদের আপাতত এইখানেই অপেক্ষা করা উচিত। ভোরের আলো ফুটলে আমরা রওনা হব। তবে সত্যি এটা একটা রহস্যময় ঘটনা, হঠাৎ ওরা ভয় পেল কেন? দিনের আলো সত্যি মানুষকে হারানো সাহস ফিরিয়ে দেয়। হাতিঘাস, ফার্ন, রঙিন পাতাওয়ালা মানকচু জাতীয় গাছের ঝোপ, বুগেনভিলিয়া আর রং বেরঙের নাম না জানা ফুলের জঙ্গল পেরিয়ে সেই ঝর্ণাধারার পাশে আমাদের দুটো ক্যাম্প পাতা হয়েছিল। উত্তরে ছটফটিয়ে চলা ঝর্ণাধারার ওপারে এবং ক্যাম্পের পশ্চিমে নিবিড় নারকোল বন, সামনে দক্ষিণে রাবার গাছের জঙ্গল। ব্রেকফাস্ট করে কর্নেল এবং ডক্টর ভাস্কো গার্ড টিকিকে সঙ্গে নিয়ে বেরোলেন। এদের হাতে প্রজাপতি ধরা জাল দেখে বুঝলাম পেঁচা প্রজাপতির খোঁজে যাচ্ছেন এনারা। কর্নেল আমাকে এবং হালদার মশাইকে ক্যাম্প ছেড়ে যেতে নিষেধ করেছিলেন।
না করলেও অন্তত আমি তো এক পা বাড়াতেও রাজি নই। আইয়ুং কিছুক্ষণ দোনামোনা করার পর একটা সাঁড়াশ এবং বস্তা হাতে নারকোল বনের দিকে চলল। ওর পিঠে গোঁজা লম্বাটে একটা দা। কোয়া তাহিতি ভাষায় ওকে কিছু বলল, কিন্তু আইয়ুং যেন নারকোল খেকো কাঁকড়ার নেশায় একেবারে আচ্ছন্ন। কোয়ার কথা সে গ্রাহ্যই করল না। হালদারমশাই বাইনোকুলারে চারিদিক দেখছিলেন। হঠাৎ বললেন, ও ও ওগুলি ওগুলি কি ফল? বাতাবি লেবু না কি? বলেই কোয়াকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্যাট ফ্রুট? বিগ ট্রি অ্যান্ড বিগ ফ্রুট? কোয়া জিভে একটা শব্দ করে বলল, ব্রেড ফ্রুট, ডেলিশিয়াস মিস্টার। কয় কি জয়ন্তবাবু, রুটি ফল? গাছে রুটি ধরে নাকি? রূপকথায় যা শুনছিলাম তা দেখি সত্যি। সেই যে একখাল রাখাল পিঠে পুঁতেছিল, তা থেকে পিঠে গাছ হলো, পড়েননি? বললাম, পড়েছি। তারপর এক রাক্ষসী বুড়ি সেজে পিঠে চাইল। রাখাল যেই তার হাতে পিঠে দিয়েছে, বুড়ি তাকে খপ করে ধরে ঝুলিতে পড়েছে। কাজেই সাবধান। হালদার মশাই খিখি করে একচোট হাসলেন। তারপর ফের বাইনোকুলারে রাবার গাছের জঙ্গলের পাশে ব্রেড ফ্রুট গাছটা দেখতে লাগলেন। একটু পরে দেখি উনি বাইনোকুলার নামিয়ে পকেট থেকে রিভলভার বের করে এগিয়ে যাচ্ছেন। বললাম, হালদার মশাই, আরে ও হালদার মশাই, যাচ্ছেন কোথায়? একখান পিঠা না খাইয়া ছাড়ুন না। যাবেন না, হয়তো ওই 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 হয়গ্রীব ওত পেতে আছে। কোয়া চেঁচিয়ে উঠল, এই মিস্টার, ডোন্ট গো। গোয়েন্দা প্রভুর কানে নিলেন না। লম্বা লম্বা পায়ে এগিয়ে গেলেন। গাছটা অন্তত 50 মিটার দূরে। হঠাৎ ওকে একটা পাথরের আড়ালে বসে পড়তে দেখলাম। তারপর গুঁড়ি মেরে রাবার গাছের জঙ্গলে ঢুকলেন। উদ্বিগ্ন হয়ে বললাম, কোয়া, দেখো তো উনি কোথায় গেলেন? কোয়া নির্বিকার মুখে বলল, আমি ক্যাম্প ছেড়ে নড়ব না, আমার চাকরি চলে যাবে। কি করব ভাবছি, সেই সময় ঝর্ণার দিক থেকে আইভং ছুটে এলো। তার হাতে সেই ধারালো দা। ভয়ার্ত মুখে সে কোয়াকে কিছু বলল। কোয়া রাইফেল বাগিয়ে ঝর্ণার দিক করে দাঁড়ালো। বললাম, কি 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 হয়েছে মিস্টার আইভং? ঘোড়ামুখো দানো ঝর্ণার ওপারে ওই ওই ঝোপের ভেতরে মুখ বের করে উঁকি দিচ্ছিল। বলেন কি? হ্যাঁ মশাই, আমি স্পষ্ট দেখেছি। 4টে কাঁকড়া ধরেছিলাম, বস্তা সাঁড়াশি ফেলেই পালিয়ে এসেছি। আমি এদিকে হালদার মশাইয়ের জন্য উদ্বিগ্ন। বললাম, কর্নেল আর ডক্টর ভাস্কো ফিরে আসুন, তারপরেই আপনার সাঁড়াশি আর বস্তা উদ্ধার করা যাবে। কিন্তু এদিকে এক কাণ্ড। কোয়া তাহিতি ভাষায় ওকে কিছু বলল। আইয়ুং আমার দিকে ঘুরে বলল, দানোটা ঝর্ণার ওপারেই আছে, কাজেই আপনাদের সঙ্গী ভদ্রলোকের কোনো ভয় নেই। উনি হয়তো খরগোশ দেখেছেন। খরগোশের মাংস কিন্তু বেশ সুস্বাদু। মরিয়া হয়ে এগিয়ে গেলাম। রবার বনের কাছে গিয়ে ডাকলাম, হালদার মশাই, হালদার মশাই। কোনো সাড়া এলো না। আরও কয়েকবার ডাকাডাকি করে ক্যাম্পে ফিরলাম। হালদার মশাই, হালদার মশাই। বরাবর দেখে আসছি এই অত্যুৎসাহী প্রাইভেট ডিটেকটিভ কোনো কেলেঙ্কারি না বাঁধিয়ে ছাড়েন না। কোয়া তার ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, ইটিং ব্রেড ফ্রুট শিওর। বললাম, কিন্তু ডাকাডাকি করেও তো কোনো সাড়া পেলাম না। হয়তো। আমার কথার উপর আইবং বলল, পাকা ব্রেড ফ্রুট খেলে ভীষণ ঘুম পায়।
কিছুক্ষণ পরে কর্নেল এবং ডক্টর ভাস্কো ঝর্ণার দিক থেকে ফিরে এলেন। আইয়ুং হাউমাউ করে ঘোড়ামুখো দানোর খবর দিল এবং তার ৮৭ বস্তা উদ্ধারের জন্য কাকুতি মিনতি শুরু করে দিল। ডক্টর ভাস্কো বললেন, কোয়া, তুমি আইবুংয়ের সঙ্গে গিয়ে ওর জিনিসগুলো উদ্ধার করো। ইতিমধ্যে কর্নেলকে আমি হালদার মশাইয়ের দুঃসংবাদ দিয়ে দিয়েছি। কর্নেল ডক্টর ভাস্কোকে ঘটনাটা জানিয়ে ব্যস্তভাবে বললেন, মিস্টার হালদার সম্ভবত পেদ্রোর খুনি কিংবা তার দলের কাউকে অনুসরণ করছেন। আমাদের এখনই ওর খোঁজে যেতে হবে। ডক্টর ভাস্কো ক্যাম্পে ঢুকে একটা রাইফেল নিয়ে নিলেন। বললেন, তিকি, তুমি আমাদের সঙ্গে এসো, আর কুয়া এখনই ফিরে আসবে। রাবার গাছের জঙ্গল এমন নিবিড় আর দুর্ভেদ্য যে কয়েক গজ এগিয়ে ডাইনে ব্রেডফ্রুট গাছের জঙ্গলেই ঢুকতে হলো। কর্নেল বাইনোকুলারে গাছপালার ফাঁক দিয়ে কিছু দেখার পর বললেন, একটা পাথরের শৈলশিরা দেখতে পাচ্ছি। ওই শৈলশিরার নিচেই কি সমুদ্র? ডক্টর ভাস্কো সায় দিলেন, হ্যাঁ, দ্বীপের শেষ সীমানা ওটা। আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে কোকো দ্বীপের বিভীষিকা গল্পটির দ্বিতীয় পর্ব। এই গল্পের তৃতীয় বা অন্তিম পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। গল্পটি কেমন লাগছে অবশ্যই আমাদের জানান। আর যদি গল্পগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে এই পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে এই গল্পের তৃতীয় বা অন্তিম পর্বের সঙ্গে। নমস্কার।